ভালো লেগেছে সেটা। আবার অনেকে বলেছেন যে সাথী আমরা অনেক দিন ধরে তোমাদেরকে খুঁজছি কিন্তু কোনো কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছি না। দুটো বালতি নিয়ে বসছি। এই বালতিটা সকালে আমি যখন বাচ্চাদেরকে পড়াচ্ছিলাম ভাই মাছ ধরে দিয়েছিল এই বালতিতে। তারপরে ভাবলাম শাক তুলবো আর চিংড়ি মাছ পুকুরে আছে ধরবো না, তাই আবার হতে পারে নাকি। আমি এদিকে সবজি কাটছি আর আজ যেহেতু মা বাড়ি নেই তাই শাকটা মিলিয়ে একটু একটু করে বেছে দিচ্ছে। আর এই পদ্ধতিটা আমার জানা, আমি তো হোস্টেলে বড় হয়েছি আর সেখান থেকে এই পদ্ধতির, কারণ তখন মাথায় হালকা পাতলা উকুন ছিল, খুব একটা না থাকলেও তবে ছিল। যে মেয়েটা একটা সময় বাবার ঘরে থাকতে কিছুই জানতো না, সেই মেয়েটা আজকে নিজের অজান্তেই অনেক বড় হয়ে গিয়ে একটা সংসারের হাল ধরেছে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আবারও ফিরে এলাম নতুন ছন্দে নতুন গন্ধে। আমার হাতে একটা বাঁশের চিঙারি আছে, এটা নিয়ে এখন যাবো দীপশিকাদের বাড়িতে শাক তুলতে। তো সবাই মিলে যাবো, সেই সঙ্গে দেখবো একটু খোকার সঙ্গে দেখা হয় কিনা। তো তার আগে বলে রাখবো সম্পূর্ণ পর্বটি আপনারা সকলে স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। আর যে সকল দর্শক বন্ধু এই সাথী বিপ্লব ব্লগটি প্রথমবারের জন্য দেখছেন, আপনাদের মনের মণিকোঠায় যদি এই ভিডিওগুলো একটু জায়গা করে নিতে পারে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সম্পর্কটা তৈরি করুন আর লাইক কমেন্ট শেয়ার করে এই সম্পর্কটাকে আরও সুদৃঢ় এবং শক্ত মজবুত করুন। চলুন তাহলে পর্বটা শুরু করা যায়। এখন এসছে দীপশিকাদের বাড়িতে মাটি পড়া শাক তোলার জন্য। তো দীপশিকাকে ডেকে আনলাম, চল একটু আমাকে শাক তুলে দিবি। আর খোকা এখন ওর মায়ের কাছে ঝামেলা করছে, ডাব কেটে খাবে তাই। এখন ওর মা বলছে আমি পরে কেটে দেবো, ওরও হবে না, ওর নিজে কাটতে চাইছে। বেতো শাকগুলো কি ইয়ে হয়ে গেছে, পড়তে এখানে ডালিয়ে আছে তো। সারা জায়গায় শাক ভর্তি হয়ে গেছে। ওর পিছন দিকে আরো বেশি শাক। করে বেছে নিচ্ছি না, বাড়ি গিয়ে ভালো করে বেছে নেব। আর আজকের একা হাতেই বাঁচতে হবে যেহেতু মা বাড়ি নেই। দীপশিকা শাক তুলে দিচ্ছিল, যেই ওর ভাই নারকেল কেটেছে ও শাক তোলা ফেলে আর ওখানে ছুটেছে নারকেল খাওয়ার জন্য। শাক তুলতে এসেছিলাম দীপশিকাদের বাড়িতে, দীপশিকা অল্প একটু তুলে দিয়ে নারকেল খেতে চলে গেছে। তো আমি পুরো শাকটাই তুলে নিয়েছি, এখন নিয়ে বাড়ির দিকে যাবো। আর এই যে আমাদের ক্ষতিটা হয়ে গেছে তারপর থেকেই অনেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছেন, আমার খুব ভালো লেগেছে সেটা। আবার অনেকে বলেছেন যে সাথী আমরা অনেক দিন ধরে তোমাদেরকে খুঁজছি কিন্তু কোনো কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছি না। তো আমাদের প্রতিটা ভিডিওর ডেসক্রিপশান যেখানে থাকে ওখানে আমাদের নাম্বার দেওয়া আছে। প্রত্যেকটা ভিডিও, যে কোনো ভিডিও, হয়তো ভিডিওতে সবসময় নাম্বার দিয়ে উঠতে পারি না, আমার মনে থাকে না বা কোনো কারণবশত, কিন্তু প্রতিটা ভিডিওর ডেসক্রিপশানে অবশ্যই আপনারা নাম্বার পেয়ে যাবেন। তো যদি কেউ যোগাযোগ করতে চান অবশ্যই ডেসক্রিপশান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন। চাদা বাচ্চা হচ্ছে কেন? ঘরে লাগবে কাজে। শাক তুলে এনেছি, ভাই সকালে কয়েক কেমন জাল ফেলে দিয়ে মাছ ধরে দিয়েছে, অল্প কিছু তারা মাছ। তা শাক যেহেতু আমাদের বাড়ির সবারই খুব ভালো বাসে খেতে, সেটা আপনাদেরকে তো বারবারই বলি, তাই শাক হঠাৎ মাত্রই মন্তব্য করলাম। আর আমি আজকের আর জাল বাবার জন্য ড্রেসটা চেঞ্জ করিনি, কয়েক কেমন জাল ফেলবো যাতে কয়েকটা চিংড়ি মাছ হয়, তাই দিয়ে শাক রান্না হবে। আচ্ছা
শাক দিয়ে চিংড়ি মাছ সবসময় খুব সুন্দর একটা স্বাদের তরকারি হয়। তাই কী করবো, শাক তুলে এনে আর লোভ সামলাতে পারলাম না, চিংড়ি মাছ ধরতে নেমে পড়লাম। খুব একটা ভালো পারি না জাল ফেলতে, তবুও যা হয়। সামনটা একদম বাজে পড়েছে, গড়ি গেছিল। চিংড়ি মাছ তো পড়বে, তাহলে শাকটা জমবে কি করে যদি চিংড়ি মাছ না পড়ে। মিলি, আমার তো বয়স হয়ে যাচ্ছে, তো নতুন চক্ষু দিয়ে দেখি যেন চিংড়ি মাছ ফেলে না চলে যায়। একটা হ্যাঁ, এরকম একটু দেখে দেখে বলে দিস। একটা কিন্তু এখন বড়ি হবে না। বুড়ি হবে না তো, তোর থেকে আমার বয়স বেশি না, চোখ টোক আর পাওয়ার টাওয়ার নেই, চোখে দেখতে পাই না ঠিকঠাক, ওই জন্য তো তোর নিয়ে আসা। আর নেই বল, না চল। কি পড়েছি বলবো না তোকে, দেখবি চল। এই মুসলমান উল্টে গেল, বুঝলি? আমি দেখবো। দেখ কত চিংড়ি মাছ পড়েছে। চিংড়ি মাছ আর একটা বড় মাছ পড়েছি, একটা চিংড়ি মাছ। একটা চিংড়ি মাছ, এই তো ওই জন্য তো তোকে আনা, দেখলি মিলি? ওইটা একটা চিংড়ি মাছ। কোথায় রে? আমি বলে আনা দেখতে এই পাই। তো ও, চলেই তো যাচ্ছে। এই চলে গেল। এই ম্যাক্স, বেলে মাছ হয়েছে ভালো পুকুরে, জানিস মিলি? আমি চলো। আর দুটো কেমন ফেলবো, ফেলে বাদ দেবো, যা হয়েছে যে ইয়ে জমে যাবে পুরো শাক। মাছ ধরা হয়ে গেছে। হ্যাঁ, মাছ ধরা হয়ে গেছে, জল ধুয়ে দিলাম, এবার মেলে দেবো। দুটো বালতি নিয়ে বসছি। এই বালতিটা সকালে আমি যখন বাচ্চাদেরকে পড়াচ্ছিলাম, ভাই মাছ ধরে দিয়েছিল এই বালতিতে। তারপরে ভাবলাম শাক তুলবো আর চিংড়ি মাছ পুকুরে আছে, ধরবো না, তাই আবার হতে পারে নাকি, বলে আমিও জাল নিয়ে
পড়লাম পুকুরে, আমি ধরেছি ছোট বালতিতে, ভাই ধরেছে বড় বালতিতে। আমরা দেওর বৌদি মিলে আজকে একটা পুকুর থেকে 2 বালতি করে মাছ ধরেছি। সব থেকে বড় কথা দেখ মিলি, আমাদের এই পুকুরটা জানিস কি বড় বড় পুঁটি মাছ হয়েছে। দেখ এগুলো নাকি দেশি পুঁটি, এরকম বড় বড়। ওইটা কি, বেলে মাছ। ওইটা কি মাছ? এটা হ্যাঁ, এটা ছোট একটা সিলিভার, তো দাদা নিয়ে নিয়েছিল। আর আমি মাছ পেয়েছি দেখ, আমি মাছ পেয়েছি এই চিংড়ি মাছ। আমি তো চিংড়ি মাছ ধরার জন্যই নেমেছিলাম। এই যে আজকে দুপুরে রান্না হবে সজনে ডাঁটা, আলু, চারাপোনা মাছ দিয়ে ঝোল হবে, আর শাক চিংড়ি মাছ ভাজা হবে। আমি এদিকে সবজি কাটছি, আর আজ যেহেতু মা বাড়ি নেই তাই শাকটা মিলিয়ে একটু একটু করে বেছে দিচ্ছে। আমি সবজি মাছ কেটে কুটে ধুয়ে নিয়ে উনানের পাশে চলে এসেছি। মহারানী এখনো শাক বেছে উঠতে পারিনি, তার মধ্যে কিছুটা শাক আবার আমি বেছেও দিয়েছি। আর কতক্ষণ লাগবে রে মিলি? হ্যাঁ, সে তো একটার দা। দুপুরে রান্না করেছিলাম শাক চিংড়ি মাছ ভাজা আর চারাপোনা দিয়ে সজনে আলুর ডাঁটা, কিন্তু সকালের ওই যে ঢেঁড়স ভাজা আর আলু ভাজা করেছিলাম সেটা অল্প একটু ছিল, তো তাই দিয়ে এখন খাবার বেড়ে নিয়েছি। আর বাবার যেহেতু তাড়াতাড়ি খিদে লাগে তাই বাবা খেতে বসে গেছে অলরেডি। ভাই এখনও আসেনি, আমি ওয়েট করছি। আমরা সকলে দুপুরে খাওয়া দাওয়া করে জাস্ট একটু বিছানায় এলাম রেস্ট নিতে। সেই সময় দেখছি হঠাৎ একটা দমকা হাওয়া উঠেছে, সেই সঙ্গে সঙ্গে মেঘটাও বেশ কালো হয়ে আছে। মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি চলে এলো। খুব একটা ভালো ওয়েদার না সকাল থেকে, তবে ঝড়টা উঠছে এখন বেশ জোরে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে গেছিলাম, তখন ভীষণভাবে মেঘ করে এসেছিলো আর ঝড় উঠেছিল, একটা ঝোড়ো হাওয়া। এখনও হাওয়া হচ্ছে হালকা হালকা, কিন্তু সূর্যি মামা আবারও ওকে দিয়েছে আমাদের দিকে, কখনো গম্ভীর আবার কখনো বেশ হাসি দিয়েই উঠছে। আর এখানে এসে এখন মিলির মাথার উকুন বার করব, তা দেখলাম হাওয়া হচ্ছে মৃদুমন্দ, সেই সঙ্গে সঙ্গে ধান গাছের মাথাগুলো খুব সুন্দর তালে তালে নেচে চলেছে, তাই আপনাদেরকে একবার দেখালাম। আর আপনারা তো অনেকেই কমেন্ট করেছেন মিলির মাথার উকুন পরিষ্কার করা, সে নিয়ে কথা হবে, চলুন তাহলে সেখানে। একটু আগেই তো বললাম আপনারা মিলির মাথার উকুন নিয়ে অনেকে অনেক রকম পদ্ধতি বলেছেন, তার মধ্যে মিলির মা কিছু কিছু পদ্ধতি অ্যাপ্লাই করেছে, যেটা হচ্ছে মেডিকা শ্যাম্পু ব্যবহার করিয়েছে, তারপর উকুনের এক ধরনের তেল, নামটা আমি ঠিক মনে করতে পারছি না, তাছাড়া শ্যাম্পু তো এমনি আছে, এমনি শ্যাম্পু। তো এবার মিলির বৌদি আরেক ধরনের সিস্টেম আর কি মিলির মাথায় অ্যাপ্লাই করবে, সেটা আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। আর এই পদ্ধতিটা আমার জানা, আমি তো হোস্টেলে বড় হয়েছি, সেখান থেকে এই পদ্ধতির, কারণ তখন মাথায় হালকা পাতলা উকুন ছিল, খুব একটা না থাকলেও তবে ছিল, একেবারেই ছিল না সেটাও বলবো না। তো এখন আর এই যে উল, আমার কাছে উলটা প্রায় সময় থাকে, অনেক রকমের উলই থাকে, তার মধ্যে সাদা উলটা হলে ভালো হতো। যাই হচ্ছে আমার খুব শখের জিনিস, যখন আমি অবসর সময় পাই একটু আসন, মানে চটের যে আসনগুলো হয় ওগুলোর উপর ডিজাইন করতে খুব ভালোবাসি। তো কিছু কিছু করেছি, 3-4টে মতো এ বাড়িতে এসে করেছি, আর আমার মায়ের বাড়িতে কিছুটা আছে। আর এখানে মাঝে মাঝে তো সময় তো এখন আর পাচ্ছি না, যখন বিপ্লব ছিল তখন সময় পেতাম, তো সন্ধ্যেবেলার টাইম একটু করতাম, এখন আর একদমই করে ওঠা হয় না। তো যাই হোক, এখন মিলির মাথার উকুন বার করার পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো। একটা উল নিয়ে আসছি, ওর বাড়ি থেকে চিরুনি নিয়ে আসছে, আমি বাড়ি থেকে একটা মানে খারাপ ব্রাশ, এটা শাখাগুলো ডলি আমি একটু কাদা বসলে সেই ব্রাশ, আর একটা সাদা অঙ্ক খাতা, এই দিয়ে হচ্ছে আজকে মিলির মাথার উকুন বার করব। একটা বড় মুখ একটা ছোট মুখ, তো এই ছোটো মুখটাকে আমি কাজে লাগাবো, তার কারণে প্রথমে দুটো গোল গোল করে নেবো, নিয়ে একটু গিট মেরে নেবো চিরুনির গায়ে, নাহলে খুলে যাবে। মিলি কাছ থেকে দেখো, তাহলে বুঝতে পারবে আমি যেটা বলছি। এই যে গিট মেরে নিয়েছি, নিয়ে এবার দেখুন ঘন চিরুনি তো পাওয়া যায়, তার থেকেও আরও ঘন হবে এই যে বাঁধাটা দেবো আমি এবার।
তাতে কিন্তু চিরুনিটা একটু ফাঁকা হয়ে যায়, তবে উকুন একবারে চামানি থেকে শুরু করে যাবতীয় বড় ছোট সব রকম উকুন বেরিয়ে যায় মাথা থেকে। মার বাড়ি গেছিলাম, ওইখানে একটা দিদা করেছিল এরকম। হুম। এগুলো ভালো। এবার তো ছোট চুল বলে ভালো, এবার আমার বড় চুল হলে তখন আবার কি চুল জড়িয়ে অনেক চুল উঠে যাবে এটার মধ্যে। তোর মাথার জন্য ঠিক আছে। এই যে পুরো বাঁধা হয়ে গেছে, এবার আমি আবার এই মাথায় এই যে গোল করে করে গিট মেরে দেবো চিরুনির সঙ্গে, দিয়ে উলটাকে ছিঁড়ে দেবো। এবার হচ্ছে এই খাতার এটা একধারে রাখবো, মিলির মাথাটা আমি ছেনে দেবো। মিলি একা একাই ছান, মাথা দিয়ে একা একা এরকম করে ছান। আমরা পোলট্রির ফার্মে বসে আছি, আর একটা কোকিল খুব সুন্দর সুরে গান গাইছে। দুপুরে শুয়েছিলাম কিন্তু ঘুমাতে পারিনি, বেশিক্ষণ রেস্ট নিতে পারিনি, কারণ মিলি এসে ডাকলো, বৌদি উকুন বার করে দেবে বললে, কই দেবেন, তা উঠে আবার উকুন বার করতে এলাম। এখন এই যে চিরুনিটা বেঁধেছিলাম সেটা খুলবো এই খাতার উপর রেখে। মিলি কাছে আয়, এই যেটা খুলে দিলাম পুরো দড়িটা দিয়ে, এই ব্রাশটা দিয়ে চিরুনিটা পরিষ্কার করে দেখ। মিলি দেখতে পাচ্ছিস? এরকম করে উঠে উঠে কয়েকদিন ছানলে নেকি পর্যন্ত বেরিয়ে যাবে। পাখিগুলো কেমন কিচিরমিচির কিচিরমিচির করছে রে। এটা মনে হচ্ছে টিয়া পাখি। এদের নিক বোঝা যাচ্ছে। তো তার বেশিক্ষণ বার করবো না, ওদিকে আবার এই যে বাচ্চারা পড়তে চলে এসছে, একটু ওদের ধারে বসতে হবে। তো মিলির উকুন বার করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটা একেবারেই ওষুধ না, একটু মাথাটা মানে অনেকক্ষণ ছানার পরে একটু জ্বালা জ্বালা করে, যদি অল্প অল্প করে রোজ ছানা হয় তাহলে কিছুই হয় না। ধানের মধ্যে টিয়া পাখি উঠছে। প্রতিদিনই বিকেলবেলা করে ওড়ে। প্রচুর প্রচুর টিয়া পাখি একদম। মিলির মাথায় উকুন বার করছিলাম, দেখে শিল্পা এসে বললো, বৌদি আমার মাথায় উকুন আছে। আমি তোরা পরের দিন বার করে দেবো, এখন হাত দিয়ে ওর মাথায় আমি উকুন পাচ্ছি, এত উকুন। তুই আমার কোলের কাছে ঘেসে বসছিস, যদি আমার মাথায় আসে না শিল্পা, পেয়েছিস? কি হারে উকুন হয়েছে এর মাথায়। নে পড়তে বস, আমি চুল বেঁধে দিচ্ছি, দিলে পড়তে বস। পরে একটু সকাল সকাল আসবি, উকুন দেখে দেবো ওখানে মাথায়। মিলির মাথায় তো অনেক চুল, একটু কষ্ট হবে, কিন্তু তোর মাথায় পাতলা চুল, তুই শ্যাম্পু করে আর ভিজে মাথায় ঘন চিরুনি দিয়ে ছানবি, দেখবি শিল্পা সব উকুন বেরিয়ে যাবে, পালাবি। দেখি সামনেটা দেখবি। 3:30 বাজলে এরা এখন পড়তে চলে আসে, আর একজন দুজন করে সকলেই পড়তে চলে আসছে, আরও এখনও আসবে, সবে আসা শুরু হয়েছে। আর এই যেদিকে মিলি মহারানী উকুন বাঁচিয়ে নিল, নিয়ে এখন ব্যাগ রেখে আবার কি একটা আনতে গেল। মহারানীর ব্যাগ ছিঁড়ে বই বার হয়ে যাচ্ছে, এত পড়াশুনোর চাপ মহারানীর। আর ওদিকে আমাদের দীপশিকা কি সুন্দর সেজে এসছে, মাথায় বেশ রঙিন 4টে না 5টা 4টে ক্লিপ দিয়েছে, মনে হচ্ছে না 4টে প্রজাপতি মাথার উপর ঘুরছে। এ শান্তনু, বললে পড়বি না একা একা পড়বি? কোনটা? শান্তনু ও আমাদের সম্পর্কে ভাগ্নে, আর আমার মার সম্পর্কে ও নাতি হয়, তাই ওর বলা আছে আমাদের বাড়ি থাকবি, কাজ করবি, আর বাড়ি থেকে 50 টাকা করে নিয়ে আসবি যদি পড়াশোনা না করিস। আর ওই যে দূরে ম্যাক্স বাঁধা আছে, ও শুয়ে গড়াগড়ি দিচ্ছে কাদার মধ্যে। আর তার পাশে ওই যে মতি দাঁড়িয়ে আছে। মা বাড়ি না থাকায় একা হাতে সবটা করতে হচ্ছে, সকাল বিকাল এদের পড়ানো, উপরান্ত সংসারের যা কাজ সব। তারপরে এই যে এদের 25শে বৈশাখের জন্য এখন থেকে এরা প্রস্তুতি নিচ্ছে, আর একটা ফোনে গান চলছে, ওরা ওদিকে সেটা দেখে দেখেই নাচ করছে। এই যে এবার হচ্ছে মিলি মহারানীর গানের পালা, সে সেই গানের তালে
নাচবে। সবটাই একা হাতে সামলাতে হচ্ছে, যে কারণে কয়েকটা ভিডিওতে আপনারা সকলে শুধু আমার কাজটাই দেখছে। বাবা ভাইও কিন্তু কাজ করছে। এবার আমি একা হাতে সংসার সামলানো, তারপরে বাচ্চা পড়ানো, সব কিছু করে ওদের ক্লিপিংগুলো ঠিকঠাক করে নিতে পারছি না। মিলি থেকে যেটুকানি নিচ্ছে সেইটুকানির উপরেই ভিডিও চলছে। তো এই দিনগুলো পার করতে করতে শুধু একটাই কথা মনে পড়ছে, যে মেয়েটা বাবার ঘরে থাকতে কিছুই জানতো না, সেই মেয়েটা কখন আস্তে আস্তে নিজের অজান্তেই সব কিছু শিখে গিয়ে একটা সংসার সামলাচ্ছে। তো আজকের পর্বটা সারাদিনে করেছি কি, যে সকালে একটু ভাজা করেছিলাম, আজকে আলু ঢেঁড়স ভাজা, সেটা রান্না করার পরে দুপুরের জন্য দীপশিকাদের বাড়িতে গেছিলাম শাক তুলতে। শাক তুলে আসার পরে একটু জাল ফেললাম, চিংড়ি মাছ ধরলাম। ভাই কিছুটা মাছ ধরে ফিরে আছে, ধরেই ফেলি, ধরলাম, ধরে রান্না করার পরে সকলে খেয়েছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নিতে যাবো এমন টাইমে ভীষণ একটা ঝোড়ো হাওয়া, মেঘটা পুরো অন্ধকার করে এসছিল। তারপর দেখলাম ওয়েদারটা কেটে গেল, একটু মানে হালকা ঘুম হয়েছে। মিলিয়ে এসে আবদার জানালো বৌদির কাছে উকুন বার করে দিতে হবে। সেটা করলাম, করার পরে আস্তে আস্তে বাচ্চারা চলে আসলো, ওদেরকে নিয়ে পড়তে বসালাম। তারপরে ওদের যে 25শে বৈশাখের যে মানে অনুষ্ঠানটা করবে তার কিছু প্র্যাকটিস হলো অল্প একটুখানি। সবাই আজকে আসেনি, মেঘ মেঘ করেছিল। আর এখানকার বাচ্চারা, ওদের তো রেনকোট নেই, ছাতার উপরেই অনেক সময় ছোট ছোট থাকে, তো বাবা মাও অনেক সময় আসতে দেয় না। তো যাই হোক, আজকে অল্প একজন এসেছিল। আর ওই যে বললাম না, যে মেয়েটা একটা সময় বাবার ঘরে থাকতে কিছুই জানতো না, সেই মেয়েটা আজকে নিজের অজান্তেই অনেক বড় হয়ে গিয়ে একটা সংসারের হাল ধরেছে। তো আজকের পর্বটা আপাতত এই পর্যন্ত। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী দিনে ভারতীয় সময় দুপুর 1টা এই একই প্ল্যাটফর্মে সাথী বিপ্লব ব্লগে আবারও হাজির হব। তো ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সহবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা, যেটা আমি সব সময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।